সরকারের সমালোচনাগুলো এমনভাবে করা হয়, সরকার বিএনপি ডাকে যদি একটু সাড়া দেয়, বাকি দলগুলো বলে এই সরকার বিএনপির। এইবার সরকারের সাথে যখন বিএনপি সম্পর্ক খুব খারাপ হয়ে যায়, বাকি দলগুলো বলে এই সরকারের সব সফলতা তারা চায়ের মুখে প্রচার করতে থাকে। এটা আপনি কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে করবেন? ডেফিনেটলি এই সরকার সর্বদলীয় সরকার এবং নির্দলীয় সরকার। আমি যে কথাটা বলি যে এখন কোনো বিরোধী দল নাই। বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের অন্তর্বর্তী সরকার আর এই অন্তর্বর্তী সরকার, এই দুটো কি একই রকমই আপনার কাছে মনে হয়? না, মানে প্রত্যেকটা অভ্যুত্থান এবং প্রত্যেকটা গণতান্ত্রিক মুক্তির আন্দোলনের মধ্যে কমন কিছু ব্যাপার আছে, আবার প্রত্যেকটাই আলাদা, একেবারে ইউনিক। ডেফিনেটলি 90 সালের বাস্তবতা 24-এ এসে চিন্তা করলে হবে না। 24-এর জেনারেশন আলাদা, তাদের চিন্তা আলাদা, তাদের আকাঙ্ক্ষা আলাদা। আর 90-এর আপনার 3 দলের যে রূপরেখা ছিল, হ্যাঁ, এই সংস্কারের যে সেটা কিন্তু বাস্তবায়িত হয় নাই। আরেকটা ব্যাপার হলো, হ্যাঁ, আমি এটা মনে করি যে সংস্কার প্রক্রিয়াটাকে একটা আমলাতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নেওয়াটা এটার কোনো দরকার ছিল না। এটা এইভাবে হয় না সংস্কার। এবং ডেফিনেটলি সংস্কার, যেখানে বাংলাদেশে সংস্কার যে লাগবে, সেটা ধরেন আওয়ামী লীগ যেভাবে প্রাতিষ্ঠানিকভাবে সমস্ত কিছু ধ্বংস করে দিছে, এইটার জন্য সংস্কার লাগবে, এটা বিএনপি ওয়াইজলি কিন্তু আমার মনে হয় যে এটা প্রথম রিয়েলাইজ করছে যখন আপনি যদি ওই যে ভিশন 2030 যেটা দিচ্ছে 31 দফারও আগে, ওইখানে যদি আপনি পড়েন 2030 যেটা, সেখানে কিন্তু তারা যে বিষয়গুলোকে ডিটেল করছে ওইখান থেকেই একটা সংক্ষিপ্ত সার 31 দফার মধ্যে আপনি পাবেন। হ্যাঁ, তো ফলে এইটা যে লাগবে, এটা কিন্তু যারা রাজনীতি করেন তাদের জন্য এটা নতুন না, তারা বুঝতেছিল এটা লাগবে। কিন্তু কথা হলো এটা আপনি কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে করবেন? ডেফিনেটলি এই সরকার সর্বদলীয় সরকার এবং নির্দলীয় সরকার। আমি যে কথাটা বলি যে এখন কোনো বিরোধী দল নাই, সবই আধা সরকারি দল, প্রত্যেকের স্টেকে সম্মিলিতভাবে। এই জন্যই উনি যেটা বলেন, হ্যাঁ, আপনার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যথার্থই বলেছিলেন যে এই সরকার সফল ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে। ডেফিনেটলি এটা সবার জন্যই সত্য। এটা এই সরকারের সফলতাটা কালেকটিভ সফলতা হবে, এই সরকারের ব্যর্থতাটাও একদম জাতীয় কালেকটিভ ব্যর্থতা হবে। ফলে সরকারকে সফল করার দায়িত্বটা পলিটিক্যাল পার্টিগুলো, কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো এই দায়িত্বটার বাইরে গিয়ে যখন তারা, যেমন ধরেন লন্ডন বৈঠকের আগে ইলেকশন যদি ধরেন জুনে হয় সমস্যা নাই, জুলাই আপনার কি বলে জুনের আগে এপ্রিলেও সমস্যা নাই, আপনার রোজার আগে হইলেও ভালো, জানুয়ারিতেও আপত্তি নাই, রোজার পরেও হইতে পারে, তার মানে সব কিছুতেই রাজি। আমি জামাতের কথা বলতেছি। হ্যাঁ, সব মাসই ভালো মাস তাদের জন্য। লন্ডন বৈঠকের পরে আপনার একটা অস্বস্তি লক্ষ্য করা গেল, মানে তাদের মতো করে তো ঘোষণাটা এসছে মোটামুটি। লন্ডন বৈঠকের পরে তারা বিএনপির বিএনপি বললো ফেব্রুয়ারি, সরকারের জায়গা রইল না, বিএনপির দাবি হলো না, মাঝামাঝি একটা জায়গায় আসলো, মানুষ বলে আচ্ছা ঠিক আছে। জামাত কিন্তু বলছে যে জামাত তো তাহলে বললো ঠিক আছে রোজার আগে একটা কাছাকাছি টাইমের মধ্যে আসলে। এখন আইসা যেটা আপনি যেটা বললেন, এখন সেনা বলতেছে এই অবস্থায় কিসের নির্বাচন, এটাই মূল কথা। তাইলে এই মূল কথাটা রেখে আশেপাশে ঘোরাঘুরি করার দরকার ছিল কি এতদিন? আপনি চান না যে নির্বাচন নিয়ে এখানে আপনার নির্বাচন না হইলে এখানে সুবিধাটা কার, আর হইলে সুবিধা কার? এখানে আমি মনে করি দেখেন, অভ্যুত্থানের পরে নির্বাচন বাংলাদেশের কোনো ইস্যু হওয়ার কথা না, কারণ আপনি একটা ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে দীর্ঘ সময় ছিলেন, একটা গণতান্ত্রিক উত্তরণের পথে হাঁটবেন, সেখানে নির্বাচন ছাড়া আর দিবেনটা কি? আপনি নির্বাচন নিয়ে কথা বলতে হবে কেন? আপনি কথা বলবেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনটা এমনভাবে যাতে একটা প্রাতিষ্ঠানিক রূপ পায় যেখানে জনগণের ভোটাধিকার নিশ্চিত হয়। আপনি তো কথা বলবেন কেন নির্বাচনে, খুব সুন্দর নিরপেক্ষ নির্বাচনেও যেভাবে ভোটারদের ম্যানুভারিং করা হয়, যেভাবে ভোটারদের প্রভাবিত করে দুষ্ট লোকগুলো ক্ষমতা কুক্ষিগত করে, এই যে প্রক্রিয়াটা, এটার কারণে রাজনীতিতে যে ধরনের লোকদের প্রাধান্য বিস্তার করার কথা, ভদ্র, মার্জিত, সৎ, শিক্ষিত বা কম শিক্ষিত, অর্ধশিক্ষিত, যাই হোক, এই এবং টাকা পয়সা নির্ভরতার বাইরে মানে সুন্দর চরিত্রের, ভালো চরিত্রের লোকগুলোর যে সামনে আসার কথা, সেটার প্রক্রিয়াটা নষ্ট হয়ে যায় যখন ইলেকশনকে দুর্নীতি না করেও, ভোট চুরি না করেও, সিল না মেরেও যখন আপনি ম্যানুভারিং করতে পারেন টাকা ছড়ায়া, যখন আপনি আগের রাতে বস্তা বস্তা টাকা দিয়ে পাড়া টার্গেট করেন যে এই পাড়ার ভোটগুলো আমি কিনে নিব, তারপরে আপনি এইভাবে যদি ক্ষমতায় চলে আসেন, এইভাবে যদি আপনি সংসদে চলে যান, তখন যেটা হয় এখানে নির্বাচন যদি সুষ্ঠু হয়, কিন্তু আপনার যে গণতান্ত্রিক উত্তরণ যেটা দরকার, নাগরিকদেরকে যে নাগরিক হয়ে ওঠার যে রাজনীতি দরকার, ভোটাধিকার যে তার সার্বভৌম ক্ষমতা প্রয়োগের অধিকার, এবং এইটা যে তার ক্ষমতা প্রয়োগের একটা মাধ্যম, এর মধ্য দিয়ে যে সে
আইন প্রয়োগকারীকে চেঞ্জ করে ফেলতে পারবে, এই জায়গাটাই নষ্ট হয়ে যায়। আপনি প্রভাবিত করার কথা যে নির্বাচিত হবে, কে সংসদে যাবে, উল্টা সেই আপনাকে প্রভাবিত করে। তো ফলে এই জায়গাটা হলো আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্কারের জায়গা, কাজ করার জায়গা ছিল গণতান্ত্রিক উত্তরাঞ্চল। সেখানে আমরা এখনো ইলেকশন কেন্দ্রিক নানা রকম ষড়যন্ত্রের কথা বলছি। হ্যাঁ, কেউ ইলেকশনের পক্ষে, কেউ ইলেকশনের বিপক্ষে, এবং ইলেকশনটা এবং সরকারের সমালোচনাগুলো এমনভাবে করা হয়, সরকার বিএনপির ডাকে যদি একটু সাড়া দেয়, বাকি দলগুলো বলে এই সরকার বিএনপির। এইবার সরকার যখন সরকারের সাথে যখন বিএনপির সম্পর্ক খুব খারাপ হয়ে যায়, বাকি দলগুলো বলে এই সরকারের সব সফলতা তারা চায়ের মুখে প্রচার করতে থাকে, জিনিসপত্রের দাম কমে, এইটাও ধরেন একটা পলিটিক্যাল পার্টি প্রচার করে। এই সরকার ধরেন যে কোনো একটা জায়গায় একটু সফল হয়, এটা নিজেদের সফলতা হিসেবে ধরেন কোনো পার্টি প্রচার করে। ফলে এই যে আপনার একটা ক্রেডিট ভাগাভাগির রাজনীতি, সেটা অভ্যুত্থান থেকে শুরু করে অভ্যুত্থান পরবর্তী সময় পর্যন্ত, এবং সেই রাজনীতিতে সরকারের নিরপেক্ষতাটা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াইছে, যদি সরকার আমার পক্ষে থাকে তাইলেই খালি নিরপেক্ষ, মানে যখন যেই দল। হ্যাঁ, এইটা যদি হয় আপনার, তাহলে আপনার ইলেকশনের পরে দেখেন, বাংলাদেশে ইলেকশনের আগে তেমন বড় কোনো চ্যালেঞ্জ নাই। আমি তো শেষ করি, এই পয়েন্টটা একটু শেষ করি, নাহলে পাবলিক ভুল বুঝবে। ইলেকশনের আগে তেমন কোনো বড় সমস্যা নেই, কারণ একটা ক্যাবিনেট আছে, ডক্টর ইউনূস দায়িত্বে আছে, কোনো রকম চলতেছে, ওকে, অসুবিধা নেই, মন্দের ভালো। কিন্তু ইলেকশনের পরে এখানে যে ক্যাওয়াটিক কন্ডিশন তৈরি হবে, পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে যে প্রতিযোগিতা শুরু হবে পাওয়ারের, এবং এখানে আপনার পার্শ্ববর্তী দেশে আপনার দেশরত্ন আছে, এই এত বড় রত্ন আপনি বিদেশে রাইখা দেশ শান্তিতে থাকবে? এই রত্ন ফিরে বিচার করতে হবে না আপনার? সেদিকে তো কোনো আগ্রহ নেই কারণ। ফলে আপনি আসল চ্যালেঞ্জে পড়বেন ইলেকশনের পরে, আপনি দেশ চালাবেন কীভাবে? ফলে অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি যে স্পিরিটটা অর্জন করলেন, সেই রাজনৈতিক দলগুলো একটা ন্যাশনাল ইন্টারেস্টে, জাতীয় স্বার্থে ত্যাগ থাকার কথা।